আগামীকাল ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা খেলা রয়েছে ফুটবলের ম্যাচ, এবং এটা এশিয়া কাপ কোয়ালিফাইং ম্যাচ। তাই জন্য ম্যাচটা অন্যান্য ম্যাচের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ। যদিও বাংলাদেশ ভারতের কাছে খুব একটা কঠিন প্রতিপক্ষ নয়, বাংলাদেশের সঙ্গে হেড টু হেডে ভারতের রেজাল্ট যথেষ্ট ভালো, তাও এবারে বাংলাদেশের টিমের মধ্যে কিন্তু একটা পরিবর্তন হয়েছে এবং তার ফলে বাংলাদেশ কিন্তু ভারতকে ভালো রকম টক্কর দিতে পারে। সেটা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ দলের হয়ে এবার খেলবে হামজা চৌধুরী। তো হামজা চৌধুরী কীরকম প্লেয়ার এবং সে আসার ফলে বাংলাদেশের কতটা কি পরিবর্তন হলো। প্রথমে বলতে হয় যে বাংলাদেশ টিম কিন্তু বাঙালি প্লেয়ারদের দিয়ে তৈরি। আর একটা সময় তো বাংলাদেশের অস্তিত্ব ছিল না, এটা আমাদের বাংলারই অংশ ছিল। আর সেই সময় ভারত দাপিয়ে বেড়াতো কিন্তু বাঙালি ফুটবলাররাই। বাংলাই ছিল বাংলা তথা ভারতবর্ষের ফুটবলের পথ প্রদর্শক। এবং আপনারা অনেকেই বলে থাকেন যে বাঙালি প্লেয়ারদের মধ্যে সেই আগের জেদটা খুঁজে পাওয়া যাচ্ছে না। বাঙালি প্লেয়ারদের ফুটবলের স্কিল, বাঙালি ফুটবলারদের ফুটবল খেলা এবং তার সঙ্গে যেটা এক্সট্রা অ্যাডভান্টেজ ছিল, যেটা বাঙালি ফুটবলারদের অন্যদের থেকে আলাদা করতো, সেটা হচ্ছে বাঙালি ফুটবলারদের জেদ, হার না মানা মানসিকতা। এখন কালের নিয়মে অনেক কিছু পরিবর্তন হয়েছে। ভারতের ফুটবলের মান কতটা বেড়েছে সেটা নিয়ে তো প্রশ্ন থাকবে। এক কথায় বলতে গেলে ফুটবলের মান সেইভাবে হয়তো বাড়েনি, কিন্তু পরিকাঠামোর দিক দিয়ে বলুন, আরও 4-5 দিক দিয়ে বলুন, সব কিছু দিক দিয়ে বা বিদেশি কোচ আনার ক্ষেত্রে বলুন, সেসব দিক দিয়ে ভারত কিছুটা হলেও এগিয়ে গেছে। বাংলাদেশের বাঙালি ফুটবলাররা সেই তুলনায় সেই সমস্ত ফেসিলিটি পায়নি বা যে কোনো কারণেও ততটা উন্নত হতে পারেনি। বিশেষ করে বলতে গেলে পরিকাঠামোর দিক দিয়ে বলতে পারেন, দেশের জাতীয় লিগের দিক থেকে বলতে পারেন, সব কিছু মিলিয়েই কিছু একটা জায়গায় প্রবলেম আছে। সেই কারণেই কিন্তু বাংলাদেশ ভারতের থেকে পিছিয়ে রয়েছে। কিন্তু এই কথাগুলো বললাম কেন? এই কারণেই বললাম যে বাংলাদেশ যে র্যাঙ্কে রয়েছে, সেই র্যাঙ্ক অনুযায়ী বাংলাদেশ যখন ভারতের সঙ্গে খেলে তখন সেই রকম লেভেলের রেজাল্ট হয় না। বাংলাদেশ কিন্তু অনেক বেশি ফাইট দেয় এবং ভারতের বিরুদ্ধে খেলার সময় ওদের মধ্যে একটা অন্যরকম জেদ, একটা হার না মানা মানসিকতা, এইগুলো থাকে বলেই এই রেজাল্টটা তারা কিন্তু এতদিনে দেখাতে পেরেছে। না হলে ভারত এবং বাংলাদেশের যা র্যাঙ্ক, তাতে প্রত্যেকবারই ভারতের বাংলাদেশের বিরুদ্ধে জিতে যাওয়ার কথা। কিন্তু এবার বাংলাদেশে হামজা চৌধুরী এসছে এবং হামজা চৌধুরীকে বাংলাদেশ নিয়ে এসছে। এবার অনেকেরই মনে হচ্ছে একটা প্লেয়ার কি পরিবর্তন করতে পারে, হামজা চৌধুরী কি এমন বড় প্লেয়ার। তো এই বিষয়ে বলে রাখি, হামজা চৌধুরী কিন্তু সত্যিই খুব বড় মাপেরই প্লেয়ার। এক কথায় বললে ভারতে যে ধরনের বিদেশিরা খেলে বা খেলে গেছে তাদের সঙ্গে যদি কম্পেয়ার করেন, তাহলে হামজা চৌধুরীর লেভেলের বিদেশি কিন্তু ভারতের মাটিতে এখনো পর্যন্ত খেলেনি। তো আমরা বাংলাদেশ দলকে এরকম একটা দল ধরতে পারি যাতে বাংলাদেশের আগের প্লেয়াররা বা আগের কোয়ালিটির প্লেয়াররা তো রয়েছে, তার সঙ্গে একজন বিদেশি প্লেয়ার রয়েছে যে ভারতবর্ষে যত বিদেশিকে আমরা দেখছি তাদের থেকে অনেক বেটার কোয়ালিটির। এবং হামজা চৌধুরীর রেকর্ড স্ট্যাটিস্টিক্স সেই কথাই বলছে। এত বছর ধরে সে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলছে। ইংলিশ প্রিমিয়ার লিগে এত বছর ধরে কোনো ক্লাবে খেলা কোনো প্লেয়ার আজ পর্যন্ত ভারতবর্ষে আসেনি। এবার যদি মার্কেট ভ্যালু দিয়েও বিচার করেন, তাহলে এখনও হামজা চৌধুরীর মার্কেট ভ্যালু 30 কোটি টাকার ওপরে। তো 30 কোটি টাকার ওপরের লেভেলের কোনো বিদেশি এখনো পর্যন্ত ভারতবর্ষে খেলতে আসেনি। এখন প্রশ্ন যেটা জাগছে যে বাংলাদেশের হামজা চৌধুরী কি ভারতকে বড় রকমের চ্যালেঞ্জ দিতে পারে? তার উত্তর কিন্তু একটাই, হ্যাঁ দিতে পারে। নেক্সট প্রশ্ন আসবে, এই বাংলাদেশ টিম কি ভারতকে অনায়াসে হারিয়ে দিতে পারে? তার উত্তর হচ্ছে না, কারণ ফুটবল খেলাটা 11 জনের খেলা, একজনের খেলা নয়। একটা প্লেয়ার পুরো টিমের খেলার ওপর ইম্প্যাক্ট হয়তো ফেলতে পারে। বাংলাদেশ আমরা এতদিন ধরে যেরকম দেখেছি আমাদের বিরুদ্ধে যেরকমভাবে খেলেছে তার থেকে অনেক বেটার খেলতে পারে, কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশ ধরবে আর ভারতকে হারিয়ে দিয়ে বেরিয়ে যাবে। আর ভারতের দিক দিয়ে বিচার করলে ভারত এতদিন যে বাংলাদেশকে ফেস করেছে তার থেকে কিন্তু প্রতিপক্ষ এবার কঠিন হতে চলেছে। হামজা চৌধুরীকে নিয়ে বললে তার স্কিল, তার ফুটবল বোধ, তার টেকনিক্স, এগুলো কিন্তু আর 5টা বাংলাদেশি বলুন বা আর 5টা ভারতীয় প্লেয়ার বলুন তাদের থেকে অনেক উন্নত এবং অনেক অ্যাডভান্স। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, হামজা চৌধুরী কিন্তু স্ট্রাইকার বা ফরওয়ার্ডের প্লেয়ার নয়, মিডফিল্ডের প্লেয়ার। ফলে মিডফিল্ডের কন্ট্রোল বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে সেন্ট্রালের যে ডিফেন্সটা, আমাদের অ্যাটাকগুলো আটকানোর ক্ষেত্রে হামজা চৌধুরী কিন্তু একটা বড় অস্ত্র হয়ে দাঁড়াবে। আর মাঝখান থেকে যদি কোনোভাবে উঠে পেনাল্টি বক্সের আশেপাশে হামজা চৌধুরী চলে আসে, তাহলে দূর থেকে দূরপাল্লার শটে কিন্তু গোলও সে করতে পারে।
আবার আমাদের গোল করার ক্ষেত্রে বিভিন্ন টাইমে সে বড় বাধা হয়েও দাঁড়াতে পারে। তো সব দিক দিয়ে বিচার করলে টাফ হতে চলেছে ম্যাচটা এবং চ্যালেঞ্জিং হতে চলেছে। তো সেই দিক দিয়ে বিচার করলে আপুইয়ার খেলাটা খুব জরুরি। আপুইয়া যে পজিশনটায় খেলে সেই পজিশনেই কিন্তু হামজা চৌধুরীর সঙ্গে মুখোমুখি হতে হবে এবং হামজা চৌধুরীর সঙ্গে আপুইয়ার কিন্তু একটা ডুয়েল হতে পারে। এখন অনেকেই বলবেন আপুইয়া অনেক বড় লেভেলের প্লেয়ার, আপুইয়ার মারাত্মক স্কিল আছে, সবই ঠিক আছে, কিন্তু কখনোই সে হামজা চৌধুরীর মতো প্লেয়ার নয়। আর যদি হয়ও তাহলে সেই রকম প্রমাণ বা সেই রকম লেভেলে আপুইয়া এখনও খেলেনি বা সেই পর্যন্ত পৌঁছতে পারেনি। এবার বাংলাদেশের প্র্যাকটিস নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় দেখানো হচ্ছে ভারতের তরফ থেকে কিছুটা বলতে পারেন ইচ্ছে করেই তাদেরকে ভালো প্র্যাকটিস গ্রাউন্ড দেওয়া হয়নি, তাদের প্র্যাকটিসে অনেক সমস্যা হয়েছে। এর কারণটা কিন্তু সম্পূর্ণ অন্য, এর সঙ্গে ভারতের খুব একটা সম্পর্ক ডাইরেক্টলি নেই। ফিফা ও এএফসির নিয়ম অনুযায়ী কোনো ম্যাচের 24 ঘন্টা আগে থেকে সেই দেশের প্লেয়াররা যদি এখানে মানে অন্য দেশে খেলতে যায় তাদেরকে হোস্ট করা, তাদেরকে মাঠ দেওয়া, তাদেরকে প্রপার প্র্যাকটিসের জায়গা দেওয়া, সেটা যে দেশে তারা খেলতে যাচ্ছে সেই দেশের ফুটবল বোর্ডের একটা দায়িত্ব দাঁড়ায়। কিন্তু বাংলাদেশের প্লেয়াররা এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেবে বলে বেশ কিছুদিন আগে চলে এসেছিল, ফলে তাদের মাঠের ব্যবস্থা করা, প্র্যাকটিস করার ব্যবস্থা, সেটা কিন্তু ভারতীয় বোর্ডের কাছে কোনো ম্যান্ডেটারি বা ফিফার নির্দেশ বা এএফসির কোনো নির্দেশ নেই। এখন ভারতীয় বোর্ড যদি নিজে থেকে যেচে তাদের কোনো ব্যবস্থা করে দেয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য, সেটা আলাদা বিষয়, কিন্তু এই মুহূর্তে ভারত বাংলাদেশের কিন্তু সম্পর্কটা খুব একটা বন্ধুত্বপূর্ণ নয়। তো স্বাভাবিকভাবেই তাদের নিজেদেরকেই এই সমস্ত ব্যবস্থা করতে হয়েছিল বা ভারতীয় লোকালদের সাহায্য নিয়ে এই ব্যবস্থাটা করতে হয়েছিল, যার ফলে কিছু সমস্যা দেখা গেছে এবং সেটা নিয়েই প্রশ্ন উঠছে। এতে কিন্তু ভারতীয় বোর্ডের কোনো অবদান নেই, তাদের কোনো দায়িত্ব পড়ে না যে কেউ যদি 1 সপ্তাহ আগে চলে আসে কি 3 দিন আগে চলে আসে, তাদের সমস্ত দায়িত্ব, তাদের প্র্যাকটিস করার ব্যবস্থা করা, সেটা ভারতীয় বোর্ডের দায়িত্বর মধ্যে পড়ে না। এবং স্বাভাবিকভাবে আজকে থেকে তাদের সমস্ত প্র্যাকটিস, বিভিন্ন ফেসিলিটির দায়িত্ব ভারতীয় বোর্ডের এবং ভারতীয় বোর্ড আজকে থেকে সেই দায়িত্ব পালন করছে। এবার ম্যাচে ফিরে এলে একটা কথাই বলতে হয় যে বাংলাদেশ এবং ভারত দুটো টিমের মধ্যে বাংলাদেশের কিন্তু হামজা চৌধুরী ছাড়াও একটা অ্যাডভান্টেজ আছে, তারা কিন্তু বেশ কিছুদিন ধরে নিজেদের মানে টিমটা প্র্যাকটিস করছে এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার চেষ্টা করছে, কম্বিনেশন তৈরি করার চেষ্টা করছে, এবং সেক্ষেত্রে তাদের যে তাগিদটা সেটা কিন্তু ভারতের থেকে একটু বেশিই দেখা যাচ্ছে। ভারতের তো আপনারা জানেন যে আইএসএলের মাঝখানে এই ইন্টারন্যাশনাল ব্রেকটা হচ্ছে, এতদিন পর্যন্ত তারা আইএসএল খেলছিল, বিভিন্ন টিমে তারা খেলছিল, তারা খুব কমই সময় পেয়েছে নিজেদের মধ্যে আবার একটা কম্বিনেশান তৈরি করার বা একসাথে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার। সেদিক দিয়ে বলতে গেলে বাংলাদেশ কিছুটা হলেও এগিয়ে আছে। আরও ভালো করে বললে বাংলাদেশ ইন্টারন্যাশনাল খেলাগুলোকে ভারতের থেকে অনেক বেশি গুরুত্ব দেয়। তবে সব মিলিয়ে ফাইনাল অ্যানালিসিস বলতে এটাই বলা যায় যে ম্যাচটার ক্ষেত্রে এখনও হামজা চৌধুরী থাকা সত্ত্বেও ভারত এগিয়ে আছে। তবে ভারতকে এই ম্যাচটা জিততে গেলে নর্মাল এফর্টে জিততে পারবে না, ভারতকে অনেক এফর্ট দিতে হবে, 100% লড়িয়ে খেলতে হবে, জান লড়িয়ে খেলতে হবে, তবেই এই ম্যাচটা জিতে যাবে। কঠিন একটা প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ভারত পেতে চলেছে বাংলাদেশের কাছ থেকে। তবে ওই একটা কথাই বলবো, মলিনা স্ট্র্যাটেজি, যদি আমাদের ডিফেন্স ঠিক থাকে, আমরা যদি গোল না খাই, তাহলে এই ম্যাচ থেকে কোনো অঘটন ঘটার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমরা যদি গোল খেয়ে যাই তাহলে কিন্তু খেলাটা অন্যরকমও হতে পারে। তো গোল না খাওয়াটা হবে প্রাথমিক টার্গেট। এবং অবশ্যই হামজা চৌধুরীকে আলাদা করে গুরুত্ব দিতে হবে, কারণ প্লেয়ারটার লেভেলটাই সেই, প্লেয়ারের লেভেলটাকে তো রেসপেক্ট দিতে হবে। তো হামজা চৌধুরীকে নিয়ে আলাদা প্ল্যানিং করতে হবে। আমাদের কোচ যদিও বলছেন যে একটা প্লেয়ারকে নিয়ে বা হামজা চৌধুরীকে নিয়ে তিনি ভাবছেন না, কিন্তু বাস্তবটা তা নয়। হামজা চৌধুরী যে লেভেলের প্লেয়ার, তার জন্য আলাদা এফর্ট বা আলাদা প্ল্যানিং করতে হবে। আর সমস্ত মোহনবাগান সমর্থকদের কাছে একটা দারুণ আনন্দের খবর, সেটা হচ্ছে যে আমরা ডার্বিতে জয়লাভ করে হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছি। অনেক মোহনবাগান সমর্থকই হয়তো জানেন না যে ফুটবলের মতো হকিতেও কিন্তু মোহনবাগানের একটা ভালো রকম ইতিহাস আছে, এবং ফুটবলের মতো হকিতেও কিন্তু আমাদের জয়ের ধারা এখনো অব্যাহত রয়েছে, এখনো আমরা জিতছি, আমরা চ্যাম্পিয়ন হচ্ছি। এটা সমস্ত মোহনবাগান সমর্থকদের কাছে দারুণ আনন্দের খবর। এর বেশি কিছু বলার নেই। আগামীকাল এই ম্যাচটা নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো। ভারতের টিম কি হলে বেটার হবে বা কার কার খেলা উচিত সেইগুলো নিয়ে আলোচনা করব। বাংলাদেশের টিম
আর কি কি প্রবলেম তৈরি করতে পারে ভারতের ক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।